সাথে আগের ক্লাসটা দেখে নেবেন, তাহলে আরও অনেক ইজি হবে আর কি। এরপর আমাদের 17 নম্বর যে প্রশ্নটা, যে আমরা দেখতেছি যে ইফ সেন্ট্রাল ব্যাংক সেলস গভর্নমেন্ট ট্রেজারি বন্ড থ্রু অ্যাকশন, সেন্ট্রাল ব্যাংক যদি নিলামের মাধ্যমে কি করে, ট্রেজারি বন্ড বিক্রয় করে, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ দিস অকশন, এই অকশানের ইম্প্যাক্টটা কী হবে অন মানি সাপ্লাই, মানি সাপ্লাইয়ের উপর। 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল। এটা কিন্তু সরাসরি আপনার টেক্সট বুকে প্রশ্ন নেই, টপিকও সরাসরি বলা নেই, কিন্তু ওই যে আপনি আগের প্রশ্নগুলো, মানি সাপ্লাইয়ের প্রশ্নগুলো যদি বুঝে পড়েন তাহলে কিন্তু এটার অ্যান্সার লিখতে পারবেন। আর যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে ব্যাংকার বন্ধু, তাহলে কিন্তু তখন লিখতে পারবেন না। 17 নম্বর প্রশ্নে দেখেন, নিলামে কেন্দ্রীয় ব্যাংক সরকার আর এই ট্রেজারি বন্ড বিক্রয় করলে তা অর্থ যোগানের উপর কীরূপ প্রভাব ফেলবে। 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল। অর্থাৎ সহজ কথায়, যদি কেন্দ্রীয় ব্যাংক ট্রেজারি বন্ড বিক্রয় করে তাহলে অর্থ যোগানের উপর কীরূপ প্রভাব ফেলবে। ব্যাংকার বন্ধু আপনারাই বলেন, আমি সেন্ট্রাল ব্যাংক, আমি ট্রেজারি বন্ড বিক্রি করছি, আপনারা কমার্শিয়াল ব্যাংক, তাহলে আমি যদি ট্রেজারি বন্ড বিক্রয় করি তাহলে এর বিপরীতে আপনারা কি করবেন, আমাকে তো টাকা দেবেন, তাই না? তাহলে কি হবে, যদি টাকা দেন আলটিমেটলি বাজারে এরকমভাবে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে আমি ট্রেজারি বন্ড বিক্রয় করছি, তাহলে কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছ থেকে আমার কাছে টাকা চলে আসতেছে। তাহলে যখন টাকা চলে আসতেছে কমার্শিয়াল ব্যাংকের হাতে, আপনাদের হাতে তখন টাকা কম থাকবে না। আর টাকা কম থাকা মানে কি, আপনারা ঋণ প্রদান কম করতে পারবেন। তার মানে আলটিমেটলি কী হবে, যে বাজারে মানি সাপ্লাইটা কমে যাবে। তো এটা কিন্তু ওই মানি সাপ্লাইয়ের আমরা যে আগের পদ্ধতিগুলো, ওপেন মার্কেট অপারেশনে কিন্তু এই নীতিটা আমরা বলছি, বন্ড ক্রয় বিক্রয়ের মাধ্যমে মানি সাপ্লাইটা নিয়ন্ত্রণ করে। তাহলে বিক্রয় করলে তখন সেন্ট্রাল ব্যাংক যদি বিক্রয় করে তাহলে বাজারে কিন্তু মানি সাপ্লাইটা কমে যাচ্ছে। আবার যদি এই প্রশ্নটা ধরে নেন 98তম বা আপনার অন্য কোনো টাইমে এরকমও তো আসতে পারে যে এখানে বিক্রয় বলছে, যদি বলে যে সেন্ট্রাল ব্যাংক যদি ট্রেজারি বন্ড ক্রয় করে তাহলে মানি সাপ্লাইয়ের প্রভাবটা কী হবে। তাহলে ট্রেজারি বন্ড ক্রয় করলে অপর দিকে আপনি কী করবে, ট্রেজারি বন্ড যখন আমি কিনবো তখন তো সেন্ট্রাল ব্যাংক আলটিমেটলি টাকাটা তো কমার্শিয়াল ব্যাংকে দিবে বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যাদের কাছ থেকে কিনবে। তাহলে টাকাটা যখন কমার্শিয়াল ব্যাংকের হাতে চলে যাবে তখন কমার্শিয়াল ব্যাংক ওই টাকাটাকে এমনি ফেলে রাখবে, ওই টাকাটা তো সে লোন হিসেবে ডিস্ট্রিবিউট করবে। তাহলে লোন হিসেবে যখন ডিস্ট্রিবিউট করবে তখন মানুষের হাতে টাকার পরিমাণ বেড়ে যাবে, তার মানে আলটিমেটলি কি, মানি সাপ্লাইটা ইনক্রিজ হবে। এটাও কিন্তু এইভাবেও যদি মানে ক্রয়ের কথাটা আসে তখন কিন্তু ওইভাবে অ্যান্সারটা লিখতে হবে। তো যাই হোক, আমরা একটু আমাদের ডিটেলসে আর একটু আলোচনা করি যে আসলে কিসের প্রভাবটা ফেলবে। তো এটা মূলত ব্যাংকার বন্ধু যখন সেন্ট্রাল ব্যাংকটা বাজারে ট্রেজারি বন্ড সেল ক্রয় করা মানে কি, আলটিমেটলি বাজার থেকে টাকাটা চলে আসা, টাকা চলে এটা মানে কি, টাকা কমে যাওয়া। তো এইটাকেই বলে মূলত সংকোচনমূলক মুদ্রানীতি বা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। সংকোচনমূলক মানে কি, সংকোচন মানে কি, আপনি এই দিকে প্রসার হয়ে আছেন, তাহলে এটাকে আমরা সংকোচন করতেছি, মানে এটা কমে যাওয়া আর কি। তো এটা কিন্তু ইকোনমিক্সেও প্রশ্ন আসতে পারে যে সংকোচনমূলক মুদ্রানীতি কাকে বলে। তো এই কনসেপ্টটা ভালো করে একটু দেখেন আর কি। তো এটাই বলছে যে এর ফলে কী হবে, যে ব্যাংক রিজার্ভটা কমে যাবে, আর আরেকটা হচ্ছে হলো অর্থ যোগান সংকুচিত হবে, ইম্প্যাক্টটা। তো ব্যাংক রিজার্ভটা কীভাবে কমে যাবে ব্যাংকার বন্ধু, আমরা পরের পয়েন্টটা একটু দেখি। যে বলছে যখন কেন্দ্রীয় ব্যাংক ট্রেজারি বন্ড বিক্রি করে, ব্যাংক ও অন্যান্য বিনিয়োগকারী এই বন্ডগুলো কিনতে গিয়ে তাদের রিজার্ভ বা আমানত থেকে অর্থ প্রদান করে। যখন আসলে বিক্রি করে তখন ব্যাংক কী করবে, তাদের যে আমানত আছে, আমানত থেকেই তো অর্থ প্রদান করবে, বা তাদের যে রিজার্ভ আছে সেই রিজার্ভ থেকে অর্থ প্রদান করবে। তাহলে রিজার্ভ থেকে অর্থ প্রদান করলে আলটিমেটলি তার রিজার্ভটা কমে যাচ্ছে। আর এই লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংকে রাখা রিজার্ভ কমে যায়, কারণ এই অর্থ কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর হয়। আলটিমেটলি যখন কেন্দ্রীয় ব্যাংকে দিচ্ছে তখন তার আমানত কমে যাচ্ছে, আমানত কমে গেলে তার মানে তাকে কেন্দ্রীয় ব্যাংকে কম রিজার্ভ রাখতে হবে, ওভারঅল তার কী হবে, রিজার্ভটা কমে যাবে আর কি। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে যে আমরা বলতেছি যে রিজার্ভ কমে যাওয়া মানে মানি সাপ্লাইটা ডিক্রিজ হওয়া। তো এটা কীভাবে পাবে, রিজার্ভ কমে যাওয়ার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর কিন্তু ঋণ প্রদানের সক্ষমতা হ্রাস পায়। যখন রিজার্ভ কমে যাচ্ছে তখন কিন্তু আর তার কাছে আর টাকা নাই, তাহলে তখন তো ঋণ প্রদানের সক্ষমতা হ্রাস পাবে। ব্যাংকিং ব্যবস্থা রিজার্ভের উপর নির্ভর করে ঋণ প্রদান করে, এবং রিজার্ভ কমে গেলে কিন্তু ঋণ প্রদানের সক্ষমতা আমরা বলছি কমে যায়। আর ব্যাংকগুলো ঋণ প্রদানের পরিমাণ কমে যাওয়ার ফলে অর্থনীতিতে যখন তারা লোন কম ডিস্ট্রিবিউট করবে তখন মানুষের হাতে টাকার পরিমাণ কম যাবে, তাহলে কী হবে, অর্থনীতির সামগ্রিক অর্থ যোগান কমে যায়। কারণ এই ব্যাংকগুলো কি তাদের এই রিজার্ভের একটা অংশই তো ঋণ প্রদান করে। তো ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস এটা আপনারা বুঝতে পারছেন। যদি তারপরও কোনো বুঝতে সমস্যা থাকে আমাদেরকে আপনারা নক দিবেন বা কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আরও মতন। আর আমাদের ফ্রি ক্লাস করতে কিন্তু চোখ রাখতে পারেন স্টাডি গুরু 36 ইউটিউব চ্যানেলে, অথবা ফেসবুক পেজ ব্যাংকিং ডিপ্লোমা স্টাডি গুরু 36, আমরা ফেসবুকেও আছে, ফেসবুকেও ফলো করতে পারেন। আমাদের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় পাস করার জন্য ফ্রি টিপস, ফাইনাল কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, কোনগুলো পড়বেন, বেশি গুরুত্ব দিবেন, কোন চ্যাপ্টারগুলো
আপনার পড়বেন, কোন চ্যাপ্টারগুলো বাদ দিবেন, এগুলো সব জানানোর জন্য আমাদের চ্যানেলটার সাথে থাকুন। আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং নোটিফিকেশান বাটন অন করে দিবেন। তাহলে বেল বাটনটা অন করবেন, তার ফলে কী হবে যে আমরা যে কোনো ক্লাস দিলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফাই চলে যাবে, তাহলে তখন সেই ক্লাসগুলো আপনারা দেখে ফেলবেন আমাদের। তো আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।